হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকের গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার ডিসকাশনে সকলকে স্বাগত। প্রথমে আমরা দ্য হিন্দুর একটা এডিটোরিয়াল দেখব, খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়াস জিপস পাস চায়না ইন উইং এপিআইস। চায়না থেকে ক্রমাগত ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কমছে এবং সেখানে ইন্ডিয়াতে সেই পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কিন্তু ইন্ডিয়াতে আসছে। তো এটা একটা খুব ভালো নিউজটা ডিসকাশন করা রয়েছে এখানে। আমরা দেখব, according to Financial Times, foreign investors have pulled out over 12 billion US dollar out of mainland China equities since the beginning of June 2024. শুধুমাত্র 2024 জুনের শুরু থেকে 12 বিলিয়ন ইউএস ডলার তারা কিন্তু ফরেন ইনভেস্টর যারা রয়েছে তারা কিন্তু চায়না থেকে বেরিয়ে গেছে। চায়না থেকে এই ইনভেস্টমেন্টটা তারা তুলে নিয়েছে, অন্য জায়গায় ইনভেস্ট করছে। অন্য জায়গায় বলতে এখানে কিন্তু ইন্ডিয়াতে। এখানে কোভিডের পর থেকে ভারত যে চায়নাকে ওভারটেক করেছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেটা কিন্তু এখানে গ্রাফের মাধ্যমে দেখানো আছে। ব্লু লাইনটা কিন্তু ইন্ডিয়া। চায়না আমরা দেখব 2021 পর থেকে 2020 পর থেকে কিন্তু একটা ম্যাসিভ ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপরে কিন্তু এখানে কিন্তু নেগেটিভ, তারা কিন্তু যতটা ইনভেস্টমেন্ট তাদের আসতো সেই জায়গাতে তারা কিন্তু আবার পৌঁছাতে পারেনি। তো এটা ইন্ডিয়ার ক্ষেত্রে খুব ভালো। চায়নাস লস হ্যাজ বিন ইন্ডিয়াস গেইন অ্যাজ ফার অ্যাজ উইং ফরেন পোর্টফোলিও ইনভেস্টর এপিআই। যারা ইনভেস্টমেন্ট যাদের 10%-এর কম কোনো শেয়ারে যারা ইনভেস্ট করছে, 10%-এর কম হলে তাকে আমরা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলি। তো হোয়াইল চায়নাস ওয়েট ইন দ্য MSCI EM ইন্ডেক্স স্লিপড, ইন্ডিয়া ইনক্রিজ ওয়েট ফ্রম 9.2% টু 19.8%। তো এতটা গেইন কিন্তু ইন্ডিয়া করেছে, যেটা একটা ভালো নিউজ। একটা হিউজ গেইন তারা করেছে, 19.8% ইন দ্য লাস্ট 3.5 year। তো কোভিডের পরের থেকেই একদম বলা হচ্ছে এটা। অ্যাকর্ডিং টু মর্গান স্ট্যানলি, ইন্ডিয়া হ্যাজ surpassed China's weight in another index, the MSCI EM Investable Market Index in September 2024, with an Indian stock weight at 22.27% compared to weight of China's stocks 21.58। তো আরেকটা এখানে ইন্ডেক্স প্রকাশিত হয়েছে, MSCI EM ইনভেস্টেবল মার্কেট। কোন মার্কেটে ভালো ইনভেস্টমেন্ট করার সুযোগ রয়েছে বা রিটার্ন পাওয়ার ভালো সুযোগ রয়েছে, সেই ইন্ডেক্সে ভারতের জায়গাটা কিন্তু চীনের থেকে ওপরে। অর্থাৎ ভবিষ্যতেও কিন্তু যারা ইনভেস্টর আসবেন তারা ভারতে বেশি ইনভেস্ট করতে উৎসাহিত হবেন। API's net purchase India's equity worth rupees 2 lakh crore in financial year 24, almost 6,000 crore in financial year 25। তো ইকুইটির যে টোটাল ওয়ার্থ রয়েছে সেটা কিন্তু 2 লাখ কোটি ফাইন্যান্সিয়াল ইয়ার 24-এ, এবং 25-এর ক্ষেত্রে 60,000 কোটি এটা কিন্তু রয়েছে। তো এখানে এই বিষয়টা বলা রয়েছে যে চাইনাস ওয়েট ইন দ্য MSCI EM ইন্ডেক্স স্লিপ, ইন্ডিয়া ইনক্রিজ ওয়েট ফ্রম 9.2% টু 19.8% ইন দ্য 3.5 year। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আমরা খুব ভালো করে এখান থেকে ইনফরমেশন নিয়ে ব্যবহার করতে পারি এটা, বা ভারতের বর্তমান অর্থনৈতিক যে চালচিত্র, যে যতগুলো আমাদেরকে এখানে বর্ণনা করতে দেওয়া হবে, আমরা কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে উল্লেখ করতে পারি। এখানে এই বিষয়টাই বলা আছে, চায়নাস লস ইজ অলরেডি টার্নিং ইনটু ইন্ডিয়াস গেইন অ্যাজ ফার অ্যাজ ফরেন ইনভেস্টমেন্ট। মর্নিংস্টার অফশোর ফাইন্ড স্পাই রিপোর্ট নোটস দ্যাট দ্য ইন্ডিয়া ফোকাসড অফশোর ফান্ড and ETF category has been witness new inflows for 8 consecutive quarters since the quarter ended September 2022। তো সেপ্টেম্বর 2023 থেকে এটা একটা স্পাই রিপোর্টে জানা যাচ্ছে যে ভারতের ইনফ্লোটা, অর্থাৎ বাইরে থেকে যে ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু বেড়েই চলেছে কনজিকিউটিভ 8টা মাসের ক্ষেত্রে, 8টা কোয়ার্টারের ক্ষেত্রে, মাস না কোয়ার্টার, 24 মাস, গত 2 বছরের থেকে এটা হচ্ছে। This year so far till June, the category has received net flow at a billion. This is the highest ever quarterly net inflow, 9.4 billion in the quarter ended June 24। তো জুন 24-এ কিন্তু এটা আরও বেড়েছে, এই কোয়ার্টারটাতে আরও বেশি বেড়েছে এটা বলা হচ্ছে। তো এটা একটা খুব ভালো দিক, ভালো সাইন। আমরা শেয়ার মার্কেটের ক্ষেত্রেও দেখেছি, ভারতের শেয়ার মার্কেট কিন্তু 83,000 পয়েন্ট ছুঁয়ে ফেলেছে, এবং তার পেছনে এই ধরনের এই যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু রয়েছে। তো আমরা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল এখানে দেখলাম, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে ছিল, আমি সেটা ডিসকাস করলাম, এবং এটা কিন্তু আমরা বিভিন্ন ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করব। এরপরে আমরা বাংলা এডিটোরিয়ালে চলে আসবো। পুনর্নবীকরণযোগ্য শক্তি ভারতের আর্থিক প্রগতির অন্যতম চাবিকাঠি। তো পুনর্নবীকরণযোগ্য শক্তি,
বেশ কিছু ইনফরমেশন আমরা এখানে পাবো, কিছুটা পলিটিক্যাল দিক রয়েছে যেটা আমরা অ্যাভয়েড করব, বাকি ইনফরমেশনগুলো যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ রিনিউয়েবল এনার্জি রিসোর্স নিয়ে আমাদের প্রচুর ডেসক্রিপটিভ রাইটিং লিখতে দেওয়ার জায়গা রয়েছে, মিসেলিনিয়াসে রয়েছে, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি সমস্ত জায়গাতে কিন্তু এখান থেকে লিখতে হবে। এবং জিওগ্রাফি অপশনাল, যেটা খুব গুরুত্বপূর্ণ, জিওগ্রাফি অপশনাল এর যে এনভায়রনমেন্ট পোর্শন সেখানে কিন্তু এটা নিয়ে অনেক চর্চা হয়, লিখতে দেওয়া হয়। তো আমরা দেখে নেব 2070 সাল নাগাদ নেট কার্বন নির্গমন শূন্যে নিয়ে যাওয়ার লক্ষ্য পূরণে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসগুলি আরও ব্যবহারযোগ্য প্রয়োগ জরুরি। তো আমরা জানি 2070 সালের নাগাদ আমরা নেট কার্বন জিরো, যেটা অর্থাৎ যে কার্বন আমরা যতটা বের করছি ততটাই কিন্তু আমরা ফিরিয়ে নিচ্ছি পরিবেশে, যে কোনোভাবে নেট কার্বনটাকে আমরা জিরো করে দিচ্ছি, সেটা 2070 সাল নাগাদ অর্জিত হবে। এবং সেটা করতে গেলে আমাদেরকে পুনর্নবীকরণযোগ্য শক্তি ছাড়া উপায় নেই। তো এখানে সেটাই বলা হয়েছে। গ্লাসগোতে COP26-এ COP26 যেটা, সেখানে ভারতের দায়বদ্ধতা ফুটে ওঠে। সেখানে ঘোষণা করা হয়েছে কি, পঞ্চামৃত উদ্যোগের আওতায় 5টি মূল লক্ষ্যের কথা রয়েছে, যার মধ্যে রয়েছে একটা পুনর্নবীকরণযোগ্য শক্তি। তো পঞ্চামৃত উদ্যোগ এটা কিন্তু COP26-এ নেওয়া হয়েছিল, এটা মনে রাখবেন। এবং গ্লাসগোতে যে COP হয়েছিল, কনভেনশন অফ পার্টিস, COP, তো সেইটাতে এরকম পঞ্চমৃতের মধ্যে একটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে আমরা এটা ব্যবহার করতে পারি লেখাতে। 2030 সাল নাগাদ অজীবাশ্ম উৎস থেকে 500 গিগাওয়াট শক্তি উৎপাদন করার লক্ষ্য রেখেছে এই দেশ। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও আমরা উল্লেখ করব। এতটা পুনর্নবীকরণযোগ্য শক্তির একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 500 গিগাওয়াট। এখানে 2014 সালের আগে ভারতের সৌরশক্তির উৎপাদন ক্ষমতা ছিল মাত্র 12.5 গিগাওয়াট, এখন এটা 89 গিগাওয়াট করতে পারছে। সেটা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও 10 বছরে 2.2 গুণ বেড়ে 21 গিগাওয়াট থেকে 47 গিগাওয়াট হয়েছে। তো এই সমস্ত বিষয় এখানে বলা হয়েছে। কিছুটা পলিটিক্যাল হয়েছে, সেগুলো আমাদেরকে বাদ দিতে হবে। গ্রিন হাইড্রোজেন ট্রানজিশন, এটা কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ইলেকট্রোলাইজার উৎপাদনে বিশেষ সহায়তা দেয়, সুবাদে গ্রিন হাইড্রোজেন উৎপাদনে গতি এসেছে। গ্রিন হাইড্রোজেন কি? হাইড্রোজেন উৎপাদন এমন এক পদ্ধতি যেখানে কিনা পরিবেশ দূষণটা হয় না। হাইড্রোজেন উৎপাদন করতে গিয়ে পরিবেশ দূষণ হয় না। হাইড্রোজেন একটা জ্বালানি, তো সেটা গুরুত্বপূর্ণ। PM সূর্য ঘর যোজনার সুবাদে দেশের মানুষের বাড়ির ছাদে সোলার প্যানেল থেকে নিজের যানবাহন চার্জ করে নিতে পারেন। তো এটাও একটা গুরুত্বপূর্ণ স্কিম, PM সূর্য ঘর যোজনা, এটাও আমাদের জানতে হবে। এখানে এই বিষয়টা বলা রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু এই ইনফরমেশনটাকে ব্যবহার করব। দু 2030 সাল নাগাদ 50% অদিবাস্য জ্বালানি, এটাও খুব গুরুত্বপূর্ণ। অপ্রচলিত শক্তি থেকে আমরা অর্ধেক বিদ্যুৎ উৎপাদন করব 2030 সাল নাগাদ। তো সেই লক্ষ্যে এখানে যা যা করার প্রয়োজন ছিল সেগুলো করা হয়েছে, এটা বলা হয়েছে। এবং সেটা করার জন্য কি দরকার? 30 লক্ষ কোটি টাকার বিনিয়োগ দরকার, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটা চ্যালেঞ্জ, অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ। তো আমাদের সমস্যা এবং সমাধান সব কিছু উল্লেখ করতে হয়, তো আমরা পুরোটাই এখানে তুলে ধরবো। এখান থেকে আমরা যা যা ইনফরমেশন পাচ্ছি, সামনে থাকা যাবতীয় সমস্যার মোকাবিলা করে 2070 নাগাদ নেট শূন্য নির্গমন লক্ষ্যে পৌঁছানোর ধারাবাহিক নীতি সহায়তা, প্রযুক্তিগত উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বিষয়। এই তিনটে খুব গুরুত্বপূর্ণ দিক রয়েছে অবশ্যই। তো এই যে ইনফরমেশনগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু আমরা ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করব। অপ্রয়োজনীয় জিনিস আমাদের ছেটে ফেলতে হবে, প্রয়োজন নেই। এখানে যে যে ইনফরমেশনগুলো আমি বললাম সেগুলোকে আমরা বিভিন্ন লেখার মধ্যে ব্যবহার করব। তো নেক্সট আমরা দেখব ভূগর্ভে ধ্বনি রহস্যের সমাধান বছর পার করে। তো ভূমিকম্পের কথা এখানে বলা হয়েছে যে 2030 সালের সেপ্টেম্বর মাসে সিসমিক অ্যাক্টিভিটি ভূকম্পন পর্যবেক্ষণ করার সময় রহস্যময় সিগন্যাল বিজ্ঞানীদের সামনে আসে। চাপা গো গো শব্দ পাওয়া যাচ্ছিল উত্তর থেকে দক্ষিণ মেরু সব সময়। তো সেটা গোটা পৃথিবীটাই যেন একটা দৈত্যাকার ঘণ্টা। টানা 9 দিন রহস্যময় ধ্বনি শুনতে পাওয়া গেছিল, কিন্তু কেউই ঠাউর করতে পারেনি উৎস কী, কোথা থেকে ভেসে আসছে আওয়াজ। তো সায়েন্স পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে। গ্রিনল্যান্ডের প্রত্যন্ত এলাকা ডিকসন ফিওর্ড, গ্রিনল্যান্ডের প্রত্যন্ত এলাকা ডিকসন ফিওর্ড,
এখানে নীল সমুদ্রে ভাসমান হিমবাহের ধার ঘেঁষে মাথা তুলে দাঁড়িয়েছে সারি সারি পাহাড়। তদন্তের শেষে বিজ্ঞানী জানিয়েছেন এমন এক পাহাড়ে প্রকাণ্ড ধস নেমেছিল যার প্রায় 200 মিটার উঁচু জলোচ্ছ্বাস সৃষ্টি করেছিল, আছড়ে পড়েছিল সুনামি। বিজ্ঞানীরা বিষয়টি আরও বিশদে বোঝাতে গিয়ে জানিয়েছেন এই অঞ্চলে পাহাড়ের খাদের ভেতর দিয়ে ঢুকে গিয়েছে সমুদ্র। জল ভর্তি কোনো বাথটাবে ভারী কিছু পড়লেই হয় জল ছলকে ওঠে, সেভাবে চারিদিকে পাহাড় ঘেরা খাদের ভিতর দিয়ে ঢুকে যাওয়ায় সমুদ্রের জলরাশির উপরে যখন আছড়ে পড়েছে ভগ্ন পাহাড়খণ্ড, তখন তার প্রতিক্রিয়া হয়েছে দানবিক। দুপাশের পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে প্রবল প্রতিধ্বনি সৃষ্টি হয়েছিল, গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল সিসমিক ওয়েভ। গোটা পৃথিবীটাই হয়েছিল এক বাদ্যযন্ত্র। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সিসমোলজি সায়েন্সে প্রকাশিত গবেষণার লেখক স্টিফেন হিক্সের কথা, যেভাবে কোনো বাদ্যযন্ত্রের ভিতরে সুর প্রতিধ্বনিত হয় সেভাবে এক রহস্যময় সুরে বেজে উঠেছিল গোটা পৃথিবী। যে সময় ঘটনা ঘটে তখনই গবেষকরা এই শব্দ চিহ্নিত করেছিলেন, কিন্তু তার কারণ বোঝা দুষ্কর হয়ে উঠেছিল। শব্দ তরঙ্গগুলি একরকম ছিল, তাদের কম্পন মাত্রাও ছিল এক ধরনের। ভূমিকম্পের ক্ষেত্রে এমন হয় না, এক্ষেত্রে নানা দৈর্ঘ্যের শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। তো এখানে এটাই বলতে চাওয়া হয়েছে যে বড় ধস নামার ফলে পাহাড় ভেঙে পড়ায় সেখানে একটা সমুদ্রের জলোচ্ছ্বাস, সেখান থেকে একটা সুনামি এবং তার তরঙ্গ সারা পৃথিবী জুড়ে সেটা ছড়িয়ে পড়েছিল। তরঙ্গ দীর্ঘ ছিল প্রতি 90 সেকেন্ডে ব্যবধানে তরঙ্গ সৃষ্টি হয়েছিল। এরকম আবার কোনো আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হলে হয়, কিন্তু তাতে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত শব্দ সৃষ্টি হতে পারে, কয়েকদিন ধরে তা চলতে পারে না। তো এটা একটা নতুন জিনিস। গোরান এক্সট্রাম বলছেন ভূমিকম্প সংক্রান্ত কত তথ্যই রয়েছে আমাদের কাছে, কিন্তু এরকম কিছু কখনো দেখিনি। বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে আলোচনা তারা করেছেন। উৎসের খোঁজ শুরু হয় পূর্ব গ্রিনল্যান্ডের কাছে একটা বড় এলাকা জুড়ে রহস্যের সূত্র মেলে। গবেষকরা তখন স্থানীয় বিজ্ঞানীদের শরণাপন্ন হন। তারা জানান মানব বর্জিত ডিকসন ফিওর্ডে একটি প্রকাণ্ড সুনামি হয়েছিল নির্দিষ্ট সময় দিয়ে। এরপর এই অঞ্চলে উপগ্রহ চিত্র খতিয়ে দেখা হয় শাহজাহানের ড্রোন থেকে তোলা ভিডিও, তাতেই ধরা পড়ে গোটা ঘটনা। পাহাড়ি খাদের মাথা থেকে পাথর বৃষ্টি হয়েছিল সমুদ্রে ভাসমান হিমবাহের উপরে। ভেঙে পড়া পাথরের পরিমাণ 2,50,00,000 ঘনমিটার। সেই পাথর ও বরফের মিশ্রণ 10টা গিজার পিরামিড একত্রিত করলে যা হয় তার সমান, যা হিমবাহের ফাটলে ঢুকে গিয়ে নিচের জলরাশিতে তাণ্ডব সৃষ্টি করেছিল। সেই আঘাতের অনুরণী ছড়িয়ে পড়েছিল ভূগর্ভে। তো এখানে একটা ভূমিকম্পের একটা উৎস, একটা কারণ আমরা এখানে জানতে পাচ্ছি। এটা আমাদের ডেসক্রিপটিভ রাইটিংয়ে জিওগ্রাফি অপশনালে হেল্প করবে, এবং কিছু কিছু জায়গাতে আমরা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত বিষয় আমরা এটা উল্লেখ করতে পারি। নেক্সট খুব গুরুত্বপূর্ণ এখানে একটা টার্ম রয়েছে কুইক কমার্স, বা যেটাকে বলা হয় কিউ কমার্স। কিউ কমার্স একটা ধারণা, বিষয়টা কি আমরা এখানে জেনে নেব। কিউ কমার্স কি জিনিস? এটার এই ক্ষেত্রের বার্ষিক গড় বৃদ্ধি দাঁড়াবে 70% কাছাকাছি। কি বলা হচ্ছে এখানে? এটাকে অনেকে বলছেন ভারতীয় সংস্কৃতির বিপন্নতার সূচক। কি হবে? সাবেক মুদিখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে এই স্কিমটা যদি চলে আসে। কি করা হবে এখানে? মাত্র 10 মিনিটে বাড়িতে পণ্য পৌঁছে দেওয়ার এই বাণিজ্যিক মডেলটি এখনও ভারতে বাজারে দাঁত ফোটাতেই পারেনি। কেউ বলতে পারেন এই ক্ষেত্রটি সামনে জয় করার জন্য পড়ে আছে বিপুল বাজার। হাইপার লোকাল মডেলে তারা ব্যবসা করে। কর্মসংস্থানের সুযোগ সাবেক মুদিখানার চেয়ে কম, সে কথা ভাবার কারণ নেই, বরং এই ক্ষেত্রটি হাত ধরে মুদিখানায় কর্মসংস্থান এবং পেশাটি সংগঠিত হয়ে উঠতে পারে। তো এখানে কি হবে? ডার্ক স্টোর নামক একটা ধারণা এখানে থাকছে। ডার্ক স্টোর, যেখানে কিনা স্টোর করে রাখা হবে, যেখানে কিনা বিভিন্ন দ্রব্য স্টোর করে রাখা হবে। এবার সেই যে স্টোর করে রাখা হলো একটা জায়গাতে, যেটাকে বলা হচ্ছে ডার্ক স্টোর, সেখান থেকে আশপাশের এলাকাতে 2 থেকে 3 কিলোমিটার যে ব্যাসার্ধ, 2 থেকে 3 কিলোমিটার তার যে ব্যাসার্ধ, সেইখানে সে কিন্তু ওই দ্রব্যটা 10 মিনিটের মধ্যে পৌঁছে দেবে। এইটা হচ্ছে মডেল। তবে কি একটা ন্যূনতম পরিমাণ অর্ডার না এলে ডার্ক স্টোর তৈরি করা কিন্তু লাভজনক হয় না। যথেষ্ট অর্ডার তাকে আসতে হবে। এই শহরগুলিতে এখনও যত চাহিদা ক্রয় ক্ষমতা রয়েছে তা কিউ কমার্সের আগামী কয়েক বছরের বৃদ্ধির জন্য যথেষ্ট। কিন্তু সংস্থাগুলিও জানে যে এই বৃদ্ধিটি একটি সীমা রয়েছে, তাকে অতিক্রম করতে হলে বড় শহরে গণ্ডি ছাড়িয়ে পৌঁছতে হবে মাঝারি ছোট শহরে। সেই পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে, কিন্তু রূপায়ণের জন্য এই শহরাঞ্চলগুলিতে ক্রয় ক্ষমতার সার্বিক বৃদ্ধি প্রয়োজন। তার জন্য প্রয়োজন সুষম আর্থিক বৃদ্ধি। তো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা না বাড়লে এটা লাভজনক হবে না। এটা যথেষ্ট পরিমাণ অর্ডার আসতে হবে, মানুষের চাহিদা না থাকলে সেটা সম্ভব নয়। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট খুব গুরুত্বপূর্ণ ছোটদের জন্য এনপিএস স্কিম। এখানে নতুন পেনশন স্কিমের কথা আগেই ঘোষণা করা হয়েছিল বাজেটে। তো বুধবার নাবালকদের জন্য নির্ধারিত সেই প্রকল্প চালু করলো মোদী সরকার। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রকল্প।
যেখানে অভিভাবকরা নাবালক সন্তানের ভবিষ্যতের জন্য এই জাতীয় পেনশন প্রকল্প এনপিএস অ্যাকাউন্টে অর্থ সঞ্চয় করতে পারেন। সন্তান সাবালক হওয়ার পরে তা সরাসরি বদলে যাবে সাধারণ এনপিএসে। পেনশন ক্ষেত্রের নিয়ন্ত্রক পিএফআরডি এর তত্ত্বাবধানে প্রকল্পটি পরিচালিত হবে। তাহলে পিএফআরডি এটা কন্ট্রোল করবে। সন্তানের 18 বছর বয়স পর্যন্ত অভিভাবককে বছরে ন্যূনতম 1000 টাকা করে জমা দেবেন। অ্যাকাউন্ট খোলার সময় তাই এই জমা পুঁজি বিনিয়োগ করা হবে শেয়ার, ঋণপত্রে, পছন্দ মতো লগ্নি বেছে নেওয়ার থাকবে অপশন। তা না করলে নির্দিষ্ট একটি প্রকল্পই রয়েছে যেখানে পুঁজি জমা হবে। সন্তান প্রাপ্তবয়স্ক হলে তহবিলে তুলে নিতে হবে অথবা অ্যানুইটি কিনে পেনশনের ব্যবস্থা করতে পারবে। চাইলে প্রকল্পটি 60 বছর বয়স পর্যন্ত চালানোও যাবে। ব্যাংক, ডাকঘর, অনলাইনে কেনা যাবে এনপিএস বাৎসল্য। অর্থমন্ত্রী বলেন, এনপিএস থেকে আয় বাজারে চালু জমা প্রকল্পগুলির তুলনায় ভালো। এখানে লগ্নি করে অর্থ সঞ্চয়ের পাশাপাশি ভবিষ্যতে আয় করাও সম্ভব। তাহলে এটা একটা স্কিম। আর এখানে একটা কি বিষয় থাকছে, 18 বছর যদি বয়স হয়, প্রথম প্রকল্পে জমা টাকা 2.5 লক্ষের মধ্যে থাকলে পুরোটাই তুলে নেওয়া যাবে। বেশি হলে 20% তুলে নিয়ে বাকি 80% নিয়ে অ্যানুইটি প্রকল্প কিনে পেনশনের ব্যবস্থা করতে হবে। তো এইগুলো এখানে এই স্কিমটা কথা বলা হচ্ছে, ন্যাশনাল পেনশন স্কিম, এনপিএস এর আন্ডারে এটা একটা নতুন স্কিম এসেছে। তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব কারেন্ট অ্যাফেয়ার্সে। আজকে গতকালের যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল। জর্ডান বিকেম ফার্স্ট লেপ্রোসি ফ্রি নেশন ইন দ্য ওয়ার্ল্ড। জর্ডান কিন্তু প্রথম লেপ্রোসি ফ্রি নেশনে পরিণত হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা থেকে প্রশ্ন আসবে। WHO এটা ঘোষণা করেছে জর্ডান। 4-day মেগা ইভেন্ট ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া বিগিন ইন দিল্লি। ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া এটা কোথায় শুরু হয়েছে? নিউ দিল্লিতে। 4 দিন ব্যাপী এটা অনুষ্ঠিত হবে। গভর্নমেন্ট স্ল্যাশড উইন্ডফল ট্যাক্স অন ডোমেস্টিক্যালি প্রডিউস ক্রুড অয়েল টু নীল পার টন। তো এটা গতকাল আমরা যদিও আলোচনা করেছি গত পরশু। উইন্ডফল ট্যাক্স, যে ট্যাক্সটা পেট্রোল বা যে সমস্ত জীবাশ্ম জ্বালানি রয়েছে সে তার উৎপাদনের উপর সেই ট্যাক্সটা ফেলা হয়। স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি হিসাবে এটাকে ইম্পোজ করা হয়, উৎপাদন শুল্ক হিসেবে এটাকে করা হয়। তো এটাকে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা আলোচনা করেছি যদিও। যাই হোক, নেক্সট দেখব, গভর্নমেন্ট অ্যাপ্রুভ কনস্টিটিউশন অফ প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংস্থান অভিযান স্কিম। 2018-তে লঞ্চ হয়েছিল, কন্টিনিউয়েশন হবে এটা, আবার নতুন করে এত টাকা দেয়া হবে। বায়োরাইড স্কিম ইন নিউজ। ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য বায়োটেকনোলজি রিসার্চ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। বায়োরাইড স্কিম এটা কিন্তু শুরু হচ্ছে। বায়োটেকনোলজি রিসার্চ এই ডেভেলপমেন্টকে বৃদ্ধি পাওয়ানোর জন্য এই স্কিমটা শুরু হচ্ছে। ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ প্রপোজাল ফর ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তো এটা নিয়ে আমরা গত আলোচনা করেছি, ডিটেলসে আলোচনা করেছি। ইউনিয়ন ক্যাবিনেট থেকে এটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। প্রপোজাল যেটা ছিল, রামনাথ কোবিন্দকে প্রধান করে একটা প্যানেল করা হয়েছিল, এটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ইলেকশন একসাথে করানোর যে ধারণা, লোকসভা বিধানসভা ইলেকশন, সেটাকে এখানে ফলপ্রসূ করা হবে এরকম বলা হচ্ছে। নেক্সট, ইন্ডিয়া রোমানিয়া মার্ক 75 ইয়ার্স ফর ডিপ্লোম্যাটিক রিলেশন। ইন্ডিয়া এবং রোমানিয়া 75 বছরের কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশন এটা তারা পালন করছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, নামটা মনে রাখতে হবে রোমানিয়ার সাথে। শ্রীলঙ্কান অলরাউন্ডার দুতিন ওয়ালাগালা অ্যানাউন্সড অ্যাজ মেন্স আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অফ দ্য আগস্ট 2024। আগস্ট 2024-এ এটা দুনিত ওয়ালেগাল তাকে মেন্স আইসিসি ক্রিকেটার প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে ঘোষণা করা হয়েছে। আর ফিমেল প্লেয়ার, বেস্ট ফিমেল প্লেয়ার, এটাও শ্রীলঙ্কা থেকে হর্ষিথা মাধবী। তো দুজনেই কিন্তু শ্রীলঙ্কান প্লেয়ার। যাই হোক, এই ছিল এর আগের কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ গতকালে। তো এর সাথে সাথে আজকে গুরুত্বপূর্ণ নিউজ সিরিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।